একজন আতঙ্কবাদী বর্ডার পেশি ফেরার পথে ইন্ডিয়ান আর্মির হাতে ধরা পড়ে। এই আতঙ্কবাদীর উদ্দেশ্য কি? বোমা নাকি বড়সড় কোনো হামলা? কোন কি উদ্দেশ্য তোর? চাইতে আমি কোনো দোষ করিনি, এটা আমার দেশ। আমি আমার দেশে ফিরে এসেছি। যদি এই দেশের বাসিন্দা হোস তাহলে তোর পরিচয় কি? আমি ইন্ডিয়ান আর্মি ঈশান খান। ঈশান খান তুমি চেনেন স্যার? আজ থেকে 20 বছর আগে ও ইন্ডিয়ান আর্মিতে ছিল। তাহলে ওভাবে চোরের মতো বড় ফিরে আসলো কেন? ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শত্রু দলের সঙ্গে হাত মিলিয়ে আমাদের 5 জন সৈনিককে খুন করে পালিয়ে গিয়েছিল। না স্যার, আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি এই দেশকে ভালোবাসি। ওর বিচার এই দেশের আইন করবে, কোর্টে চালান কর। চলো। আরে ওইদিকে কোথায় যাচ্ছ? চলো। আমার একটু ভয় ভয় লাগছে। কি সাহস নিয়ে তুমি বর্ডারে যুদ্ধ করো? ভীতু কোথাকার। অর্ডার তো হাতে বন্দুক থাকে না যে খালি হাতে যুদ্ধ নামতে হচ্ছে। বাড়িতে ঢোকার আগে গোলাগুলি করবে নাকি? আমার একটু কেমন কেমন লাগে। বুক ফুলিয়ে সাহস নিয়ে চলো। ঠিক আছে চলো। শ্যাম। ইয়ে স্যার। আরে আঙ্কেল, আমি তোমার ব্যাপারে তেমন কিছু জানতাম, কালকে বুড়ির মুখেই সব শুনেছি। তুমি আর্মিতে আছো তাই না? আমার বাবাও একসময় আর্মিতে ছিলেন, অনেক বড় দেশপ্রেমিক ছিলেন তিনি। আমার বয়স যখন 5 বছর, বাবা একটা যুদ্ধে শহীদ হন। বাবা মারার কষ্টটা মা সহ্য করতে পারেনি। কিছু সময় পরে মাও মারা যায়। কষ্টে চাচা চাচির কাছে আমি মানুষ হয়েছি। হয়তো ভাবছো এই কথাগুলো তোমাকে কেন শোনা? কেন আঙ্কেল? আমি চাই না সন্তানের ভবিষ্যতে এরকম হোক। মানে আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি। আব্বা, তুমি কি বলছো? ঠিকই বলছি। ও যদি কাল বর্ডারে নিজের প্রাণ হারায় তখন তোর কি হবে? তো আপনি কি বলছেন আঙ্কেল? ঠিক কাজ করে কি অপরাধ? জব আমি কিছু জানি না। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে নিজের পরিবারের কথা আগে ভাবতাম, তাদের জন্য বাঁচবো। আর আমার মুখ পানে চেয়ে বসে আছে। তুমি কি পারবে সেটা করতে? আমি সাথীকে ভালোবাসি আঙ্কেল, তো দেশকেও। আমি তো কোনো খারাপ কাজ করছি। আমার মেয়ে যেহেতু তোমাকে ভালোবাসি, তোমার একটা চায়ের দোকান থাকলেও আমি তোমার সঙ্গে বিয়ে দিতাম। এমন একটা কাজ করো যাতে জীবনের কোনো নিশ্চয়তা নেই। সাথীকে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে বলুন? এই চাকরি ছেড়ে দিতে হবে। পারবে? করে এমনটা বলো না। তোর কোনো কথা শুনতে চাই না। এ দেবো না যখন বলেছি, বিয়ে দেবো না। তোমরা আমাকে অনেক কষ্টে মানুষ করেছো, যা চেয়েছি তাই দিয়েছো, অনেক ভালোবাসা দিয়েছো আমাকে। আমার উপরে সবার আগে তোমার অধিকার বেশি। যা বলবা তাই শুনতে আমি বাধ্য। মনে আছে আব্বা, বলে আমার অনেক জ্বর এসেছিল, রাত জেগে আমার পাশে বসে পানি পটি করে দিয়েছি। জ্বরের ঘরে খেলনার জন্য বিড়বিড় করছিল, তখন তুমি সেই রাতে সমস্ত দোকান খুঁজে খুঁজে খেলনা টেনেছিলে। পরে তোমাদের কথা আমি কি করে না শুনে থাকবো? কি চাও যে মেয়ের জন্য তুমি সারা জীবন এত কষ্ট করে মেয়ের ভালোবাসার জিনিসটাই হারিয়ে যাও? আঙ্কেল, আমি সাথীকে অনেক ভালোবাসি, সেই সঙ্গে ভারত মাতাকে অনেক ভালোবাসি। নিজে ভালোবাসা পাওয়ার জন্য এর মাকে কিভাবে ছেড়ে দেবো? ছুটি আর কতদিন আছে? কেন আঙ্কেল? এর জন্য দিন তো ছুটি মধ্যে করতে হবে তাই না? আব্বা, আই কিন্তু বিরাট হদি সাহেব, বিয়েটা সেরে ফেলে ভালো নাকি? হ্যাঁ অবশ্যই। ক্যাপ্টেন ঈশান, রোহান তুমি এখানে? আপনার জন্য একটা জরুরি খবর আছে। কি খবর? বর্ডারে হঠাৎ শত্রুদের হামলা করে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। ঠিক আছে, ওবেলা বেরিয়ে পড়বো। সম্ভব নয়, তো তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে যেতে হবে। দেশ বিপদে আছে। এটা কিভাবে সম্ভব? আজ তোদের বিয়ে। স্যার, তুমি শুধু অর্ডার ফলো করছেন ঈশান, আপনি বেছে নিন বিয়ে কি দেশ। সাথী, আমি আসছি। খোঁজা দেব ঈশান, ফিরে আসবে। এই যে মানুষটাকে দেখছেন, তা দেশদ্রোহী। দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, শত্রুদের সাথে হাত মিলিয়ে আমাদের 5 জন আর্মি অফিসারকে খুন করে পালিয়েছে। সব মিথ্যে কথা আছে, আমি ওদেরকে মারিনি। তোমার দেশকে বাঁচানোর জন্য শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছি। আর কত নাটক করবেন আপনি? 5টা গুণের সমস্ত প্রমাণ আপনার দিকে ইশারা করে। এটা বিশ্বাসঘাতক। দয়া করে আমার কথাটা বিশ্বাস করুন। বিশ্বাস করার কিছু নেই মাইলর। আমার নতুন কোনো প্ল্যান বানিয়ে এসেছি দেশের ক্ষতি করার জন্য। দয়া করে আমার কথাটা একবার শুনুন, ভ্রমণ করার একটা সুযোগ দিন। একজন দেশদ্রোহীর মুখে আমরা কোনো কথা শুনতে চাই না। মহামান্য আদালত, আপনার কাছে আমার একটাই অনুরোধ, ওকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। আপনার কি বলার আছে? অবজেকশন মাইলর। অবজেকশন আওয়াল রুট। আপনি কি বলতে চান? সেদিন বর্ডারে আমরা 6 জন ছিল। শত্রুপক্ষরা আমাদের দিকে এগিয়ে আসছিল। আমার থেকে দূরে থাকার কারণে এদের কাছে কোনো ব্যাকআপও ছিল না। আমরা সেদিন অসহায়ের মতো 6 জন মিলে শত্রুদের সাথে লড়াই করতে থাকি। আর চলাকালীন আমার একটা গুলিও লেগেছিল। খাওয়ার পর আমরা সবাই যখন লুকিয়ে পড়লাম, তখন আমাদের একজন সাথী রিমন রায় ওদের সাথে বিশ্বাসঘাতকতা করে। ঈশান, আমাকে মেরে কি লাভ হলো? এদেরকে আগেই সব খবর দেওয়া হয়ে গেছে, তোদের পুরো শেষ করে দেবে। ঈশান, আমরা এখন কি করবো? তোমার তো অনেক রক্ত বেরোচ্ছে, আমাকে এক্ষুনি ক্যাম্পে পৌঁছে দিতে হবে। চলো আমার সাথে। আমার হাতের বেশি সময় নেই। ক্যাম্পে খবর দিলে ওদের আসতে আধা ঘন্টা সময় লাগবে। ততক্ষণ যেভাবে হোক শত্রু দিকে আটকে রাখতে হবে। তো কিভাবে? ওদের কাছে তো গুলিও শেষ হয়ে গেছে। ওদের কাছে গিয়ে ওদেরকে মারতে হবে। জয় হিন্দ, জয় হিন্দ। হ্যালো কন্ট্রোল রুম, দক্ষিণের দিকে আটকে আছে। ওদের একজন সাথী ওদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখানে তাড়াতাড়ি ব্যাকআপ। হ্যালো কন্ট্রোল রুম, ক্যাপ্টেন ঈশান আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আজ 5 জন সৈন্যকে মেরে শত্রু পক্ষের সঙ্গে পালিয়ে গেছে। দিনের ভুল বোঝাবুঝির কারণে আজকে আমাকে সবাই দেশদ্রোহী ভাব। কিন্তু 2005-এর কথা, আপনি এই 20 বছর কোথায় ছিলেন? শত্রুদের ডেরা আমাকে বাঁচিয়ে রাখার ওদের একটাই উদ্দেশ্য ছিল। আগামী 5 বছরের যে প্ল্যান আমাদের তৈরি করা ছিল, তার ইনফরমেশন যেন আমি ওদেরকে দিই। কিন্তু আমি মুখ খুলিনি, তাই ওরা দিনের পর দিন আমার উপর টর্চার করে গেছে। তুই কেন এত টর্চার সহ্য করছিস? তোর দেশ তোকে কি দিয়েছে? তুই আমাকে ইনফরমেশন গুলো দিয়ে দে, আমি তোকে রাজা করে রাখ। বল 15 আগস্টে তোদের কি প্ল্যান আছে? না, আমাকে মেরে ফেললেও আমি আমার দেশের সাথে গাদ্দারি করবো না। তাহলে এটাই তোর শেষ কথা? হ্যাঁ। ফ্যামিলির কাউকে কিন্তু আমি বাঁচিয়ে রাখবো। ভালো ভালো বলছি, ইনফরমেশন গুলো দিয়ে দে। অক্ষর বন্দে মাতারাম। পর আমাকে নিয়ে গেল এক অন্ধকার ঘরে। এখানে সূর্যের আলো দিনে একবারই পৌঁছাতো, যখন ওরা আমাকে খাবার দিতে আসতো। এইভাবে বিগত 20 বছর কাটিয়েছি ওই ঘরে। শেষে ভাবলাম এইভাবে বেঁচে থেকে লাভ কি? থেকে মরে যাওয়া অনেক ভালো। কিরে, 3 দিনকার খাবার পরে সালাম মরে গেছে নাকি? মরে গেছি। আবাসকে খবর দে, মালটাকে ফেলে দিয়ে আসতে হবে।
এই 20 বছর ধরে প্রত্যেক এক এক সেকেন্ড করে নিজের নিঃশ্বাসকে আটকে রাখার ক্ষমতা বাড়াতে থেকেছি। ওরা এসে আমাকে চেক করে শেষ বন্ধ করে আমি পড়েছিলাম। ওরা আমাকে নিয়ে এসে নদীতে ফেলে দিল। আর কিছুটা যেতেই নতুন করে বাঁচার নিঃশ্বাস নিই। অনেক কষ্টে নদী পারে উঠে দেখি ইন্ডিয়ান আর্মি। সত্যি এসে জন্য তুমি যে কষ্ট আর যন্ত্রণা সহ্য করেছো, তোমার কষ্টের দাম দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। তোমাকে হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য আমরা কিছু পুরস্কার দিতে পারবো, কিন্তু তোমার হারিয়ে যাওয়া দিনগুলো কোনদিনই ফিরে দিতে পারবো না। ক্যাপ্টেন ঈশান খানের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য স্টেজে রাখা হচ্ছে, দয়া করে স্টেজে আসুন। মা, সাথী কোথায়? ওর বিয়ে কোথায় হয়েছে? আমি একবার ওর সাথে দেখা করতে পারবো মা? ও এখনো বিয়ে করেনি, আজও তোর অপেক্ষা করে আছে।